তো আমরা গতদিন ব্রাভিস ল্যাটিস পর্যন্ত করেছিলাম 14টি ব্রাভিসেস ল্যাটিসেস। তো ওর মধ্যে আমাদের সিলেবাসে শুধুমাত্র কিউবিক সিস্টেমটা আছে। তো আজকে আমরা কিউবিক সিস্টেমের কেমিস্ট্রি পড়ব ইনশাআল্লাহ। কিউবিক ইউনিট সেলে আমরা দেখেছিলাম যে তিনটে টাইপ থাকে নাকি। ইউনিট সেলের যে চারটা টাইপ কিউবিক সিস্টেমের আন্ডারে আমরা সাইড সেন্টারটা পাইনি, শুধু কি পেয়েছিলাম বলো? সিম্পল কিউব, বডি সেন্টার্ড কিউব, আর ফেস সেন্টার্ড কিউব। এটাকে আমরা এসসি বলি বা প্রিমিটিভ বলি, বিসিসি বডি সেন্টার্ড কিউব, ফেস সেন্টার্ড কিউব। তো আমাদের সিলেবাসে শুধুমাত্র এই তিনটে সিস্টেম আছে। এই তিনটে সিস্টেমের আমরা চলো এখন প্রত্যেকটা ইউনিট সেলে কটা করে কণা আছে গুনে নিই। তাহলে এদিকে আমরা ইউনিট সেল লিখলাম আর এদিকে কণার সংখ্যা গণনা। কণার সংখ্যা গণনা। ছবিগুলো আমাদের সবার ক্লিয়ার আছে। সিম্পলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? গঠনটা কণাগুলো কোন জায়গায় থাকবে? সিম্পলের ক্ষেত্রে এই যে প্রান্ত বিন্দুতে থাকবে। প্রান্ত বিন্দু কটা আছে? তো এরা কি পরস্পরের টাচে আছে না পরস্পর থেকে দূরে দূরে আছে? টাচে। গুড। বিসিসির ক্ষেত্রে গঠনটা আমরা আগের দিন কি দেখেছিলাম? যে বডি সেন্টারে একটা ভিতরে, বডির ভিতরে সেন্টারে একটা বডি, একটা পার্টিকেল আছে, আর যেটা প্রান্ত বিন্দু সেখানে তো পার্টিকেলগুলো আছেই। আর এক্সিসির ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? যে প্রান্ত বিন্দু ছাড়াও ফেসগুলোতে আছে, ফেসের সেন্টারে আছে, এই যে সেন্টারে এটা করে। আমি প্রান্ত বিন্দুগুলোকে দেখাচ্ছি এরকম ডট লাইন, নাহলে আবার জটিল হয়ে যাবে গঠনটা। সেম সাইজের আছে, তার উপরে দিয়েছি, নিচের ফেসের সেন্টারে কর্নার সেন্টার বসিয়েছি, এই ফেস এই ফেসে। এবার ব্যাক ফেস আর ফ্রন্ট ফেস। আমাদের আগের দিন প্রান্ত বিন্দুতে কণা থাকলে কন্ট্রিবিউশন কত অংশ, ফেসে কণা থাকলে, বডি সেন্টারে কণা থাকলে কন্ট্রিবিউশন কত অংশ, ফেসের সেন্টারে কণা থাকলে কন্ট্রিবিউশন কত অংশ হয়েছিল না হয়নি? তার আগে আমরা একটু মনে রেখে দিই। প্রান্ত বিন্দুর জন্য কন্ট্রিবিউশন, প্রান্ত বিন্দুর জন্য কন্ট্রিবিউশন 1/8 করে দেখেছিলাম। দেহ কেন্দ্রের জন্য কন্ট্রিবিউশন 1 অংশ দেখেছিলাম। আর তলের জন্য কন্ট্রিবিউশন, তলের জন্য কন্ট্রিবিউশন 1/2। এটা কিন্তু পার হিসাবে আমরা বুঝি, পার প্রান্ত বিন্দু, পার সেন্টার, পার ফেস। এবার চলো আমরা সিম্পলের ক্ষেত্রে গণনা করে ফেলি। সিম্পলে শুধু কণা কোন জায়গায় আছে? সিম্পলে কণা কোন জায়গায় আছে শুধু? তাহলে প্রত্যেকটা প্রান্ত বিন্দুর জন্য কণার কন্ট্রিবিউশন কত? 1/8। আর কণা কটা অংশে আছে? 8টা অংশে। তাহলে প্রত্যেকটা কর্নারের জন্য যদি 1/8 অংশ করে কণা ঢুকে পারে, তাহলে 8টা কর্নারের জন্য মোট কটা ঢুকবে কণা? 1/8 × 8 = 80 কণা। তাহলে যদি কোনো কেলাসাকার কঠিন সিম্পল কিউব এসসি গঠনধারী হয়, তাহলে তার একটা একক কোষের মধ্যে কণার সংখ্যা হবে একটা। তাহলে বিসিসি অনুরূপ বলো, কৌণিক বিন্দুর জন্য কন্ট্রিবিউশন
প্রান্ত বিন্দুর জন্য হয়ে গেল 1/8 × 8 সমান একটি, আর দেহ কেন্দ্রের জন্য একটি সমান কটা হলো টোটাল হচ্ছে দুটি। এবার এক্সেসের ক্ষেত্রে কণা কোন জায়গায় আছে? প্রান্ত বিন্দুতে আর তলে। তাহলে প্রান্ত বিন্দুর জন্য কি হবে? প্রান্ত বিন্দুর জন্য 1/8 × 8 সমান একটি, আর তলের জন্য হাফ করে কটা তাল ছিল? 6টা তাল সমান 3টি। তাহলে মোট কণা সমান 4। তো কণার সংখ্যাকে আমরা z দিয়ে ডিনোট করি, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট সেল। এই যে কণাটা আছে গোল গোল কণা, স্ফেরিক্যাল সাইজ ধরেছি। তো আমরা এখন কণার ব্যাসার্ধ ছোট হাতের r দিয়ে ডিনোট করছি। আর আগের দিন দেখেছিলাম যে ধার বা এজ বা প্রান্তরেখা, একক কোষের প্রান্তরেখা, সেটাকে আমরা a দিয়ে ডিনোট করি। ওদের মধ্যে এখন সম্পর্ক দেখব। খেয়াল করো, সিম্পলের জন্য দেখছি। সিম্পলের ক্ষেত্রে এই কণাটা আর এই কণাটা পরস্পরের কাছে আছে, তাই এটা আর এটা কত, আর এটা কত? এটা কাছে আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হবে? 12। তাহলে এইটা তো আবার বাহু মানে কি দিয়ে ডিনোট করি আমরা? a দিয়ে। তাহলে এটা আবার a, আবার এটা আবার 12। তাহলে 12 সমান a, অতএব r = a/2। তাহলে যদি সিম্পল কিউব হয়, তাহলে কণার রেডিয়াসের সঙ্গে এজ লেন্থের রিলেশন হচ্ছে r = a/2। এবার বিসিসি এর ক্ষেত্রে দেখো, বিসিসি এর ক্ষেত্রে এই দুটো কি টাচে আছে না নেই? আছে। আর এর সঙ্গে আবার টাচে কি আছে? এটা কেমন ভাবে আছে এটা? আচ্ছা, এইটা কি বলতো? বডি ডায়াগ্রাম না এটা? ঘনকের কর্ণ, ফর্মুলা কি? ঘনকের কর্ণ a√3। তাহলে এটা যদি a√3 হয়, তাহলে এখান থেকে এটা অর্ধেক, এটুকু কত? আর এটুকু কত? তাহলে এইটুকু কত হলো? কাছে আছে কিন্তু। তাহলে আমরা যদি পুরোটা নিই তাহলে 2r আর পরস্পর টাচে আছে এই তিনটে, তাহলে 4r হবে। 4r সমান ওটা, ঠিক আছে? তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের a√3, আর এই পুরোটা মানে হচ্ছে এটা টাচে আছে, তাহলে r + 2r + r। তাহলে শর্তানুসারে r + 2r + r সমান a√3। তাহলে r সমান কি হলো? a√3/4। এবার দেখো এফসিসির ক্ষেত্রে এই যে কণাটা আছে, এই কণাটা আর এই কণাটা পরস্পরের টাচে আছে। এবার আমরা ফেসের ডায়াগ্রাম নেব। আগে বডি ডায়াগ্রাম নিয়েছিলাম, আর ফেসের ডায়াগ্রাম নিয়েছি। তাহলে a√2 ভেরি গুড। তলের কর্ণ a√2। তাহলে শর্তানুসারে একই রকম ভাবে এটা r, এটা 2r, এটা r, তাহলে কটা r হলো? 4r সমান কি হবে? a√2। তাহলে r = a√2/4, বা তুমি √2 তোলার জন্য √2 দিয়ে গুণ করতে পারো, তাহলে a/2√2।
তাহলে আমরা এখানে কণার ব্যাসার্ধের সঙ্গে প্রান্ত রেখার রিলেশন দেখলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো এটা একটা কণা, রেডিয়াস কত, আর একটা কণা রেডিয়াস কত। এখন যদি বলে এর প্রতিবেশী কি, তাহলে এর প্রতিবেশী এও, ওদের মধ্যেকার দূরত্ব, তা প্রতিবেশীর মধ্যেকার দূরত্ব আর এরা কাছে আছে, তাহলে কি হবে 2r হবে। আর যদি সিম্পল হয় বা বিসিসি হয় বা এফসিসি হয়, প্রতিবেশীর নিকটতম প্রতিবেশীর দূরত্ব সবসময় 2r হবে। তাহলে আমরা এখানে যদি নিকট প্রতিবেশীর দূরত্ব, দুটি প্রতিবেশীর দূরত্ব হেডিং করি, দুটি প্রতিবেশীর দূরত্ব, তাহলে এখানে কি হবে বলো, ডি দিয়ে ডিনোট করি আমরা, ডি সমান সমান 2r সমান সমান বলো বলো এ, ভেরি গুড। তাহলে এখানে ডি সমান সমান কি হবে বলো, এ রুট 3/2। এখানে কি হবে বলো, ডি সমান সমান এ রুট 2 একে আমরা 2 দিয়ে গুণ করব রে বাবা, 2r করব, তাহলে শুধু a রুট 2 হবে কি, আর একে 2 দিয়ে গুণ করো না, a বাই রুট 2। ক্লিয়ার হচ্ছে না? শোনো, রক সল্ট যারা হয়, আমরা আয়নিক ক্লাস যখন পড়বো সেখানে আরো বিস্তারিত পড়বো। রক সল্ট যারা হয়, তো সেখানে যদি আমরা গঠন দেখতে পাই, যেমন NaCl হতে পারে, তো সেখানে যদি ওর গঠনটা দেখে না তুমি খেয়াল করো, এই যে এই ঘরটাকে আমরা কাটবো, এই কেটে দিলাম, কটা ঘর হলো, দুটো ঘর। এবার এই বরাবর কেটে দেবো, কটা ঘর হলো। এবার আমি মাঝখান বরাবর কেটে দেবো, তাহলে উপরে কটা ঘর, না উপরে কটা ঘর হলো আর নিচে কটা হলো, তাহলে 8টা ঘর হবে। এবার এখানে NaCl বলেছি, ক্যাটায়নের অ্যানায়ন, ক্যাটায়নের আকার ছোট হয়, তো ধরো এটা আমরা Na+ কে ইন্ডিকেট করছি, আর এটাকে আমরা Cl- কে ইন্ডিকেট করছি। এটা যদি Na+ হয়, তার পাশে Cl- থাকবে, আবার Na+, Cl- থাকবে, বলো Na+, এখানে কে থাকবে, Cl-, এখানে কে থাকবে, Na+। এইভাবে অল্টারনেটিভ Na+ আর Cl- গুলো অবস্থান করে। তো এর ব্যাসার্ধ আমরা যদি r ধরি, তো যেহেতু মাইনাস এই জন্য r- বলছি, এর ব্যাসার্ধ আমরা r+ ধরছি, তাহলে এখানে কে থাকবে, Cl-, তাহলে এর ব্যাসার্ধ r-, তো এটা কাছে আছে পরিষ্কার। এই টোটাল তো বাহু a, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে, a/2, তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো a/2, আর এটা ছোট ছোট r+, এর রেডিয়াসটা, আর এর রেডিয়াস কি হবে, r-, এটা কাছে আছে, তার মানে r+ প্লাস r- ইকুয়াল টু a/, তো যদি রক সল্ট হয়, তাহলে সে সিম্পল হোক বা বিসিসি হোক বা এফসিসি হোক, যাই হোক, ওর ক্লাসটা এই তিনটের মধ্যে যাই হোক, ও সবসময় r+ আর r- মানে নিকটতম প্রতিবেশীর মধ্যে দূরত্ব, সেটা a/2 হবে। কিন্তু অন্য কোনো সল্ট যদি হয়, তার ক্ষেত্রে ওর ক্লাসটা কোন টাইপের, সেই অনুযায়ী আমাদের ডিটা বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে ডি সমান সমান a/2। কার ক্ষেত্রে? এটা শুধুমাত্র রক সল্টের ক্ষেত্রে। এ পর্যন্ত কপি করে নাও। সেগুলো করা হয়ে গেছে।
চলো এবার আমরা প্যাকিং ফ্র্যাকশন আর প্যাকিং এফিসিয়েন্সি কি জিনিস সেটা পড়াশোনা করব। আচ্ছা, আমাদের এখান থেকে যেটা আমরা করলাম, এখান থেকে আমাদের অনেক নিউমেরিক্যাল আসে, তো হালকা করে হিন্টস দিচ্ছি, তারপরে আমি তোমাদের কিছু নিউমেরিক্যাল দিয়ে দেবো, সেগুলো করবো। তাহলে আমরা প্যাকিংয়ের পরের আইটেমে যাওয়ার আগে যেটা টাইপটা এখন পড়লাম আমরা এই টপিকের উপরে, যে নিউমেরিক্যালগুলো আসে কীভাবে, চলো একটু হালকা করে সেটা দেখে নিই। আমাদের এখান থেকে 1 নম্বর আসে, তোমরা একটু লিখে নাও, নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ ইউনিট সেলস, ফর্মুলা অফ ক্রিস্টাল। খেয়াল করো, এটা আমরা ক্লাস 11 বা মাধ্যমিকেও জেনেছি যে অ্যাটমিক ওয়েট, যেমন তোমাদের আয়রন থাকে এর 56 ইউনিটলেস, কিন্তু গ্রাম অ্যাটমিক ওয়েট, গ্রাম অ্যাটমিক ওয়েট যদি বলো তো 56 গ্রাম হবে। তো এর মধ্যে পার্টিকেল সংখ্যা, আয়রন পার্টিকেলের সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে কারো অ্যাটমিক ওয়েটের, গ্রাম অ্যাটমিক ওয়েটের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস থাকে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻²২। তোমার হাতে একটা পার্টিকুলার মাস দিয়ে দেবে, 126 গ্রাম আয়রন বা 20 গ্রাম আয়রন, ওই মাসের মধ্যে কতগুলো অ্যাটম আছে, পার্টিকেল আছে গুনতে হবে। তো আমরা আগে ওর অ্যাটমিক ওয়েটটা থেকে এই রিলেশনটা নিয়ে নেবো, এবার যত গ্রাম দিয়ে দেবে সেই গ্রাম থেকে নাম্বার অফ পার্টিকেলস গণনা করবো। যেমন এখানে তোমাকে দিয়েছে যে ধরো 20 গ্রাম, 28 গ্রাম এফি, এর মধ্যে গণনা করতে বলেছে কণার সংখ্যা, আর গণনা করতে দিয়েছে একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা। আর পাশে তোমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এটা দেহকেন্দ্রিক ক্লাস গঠন করে। লোহার নমুনার মধ্যে এক্সরে পাঠিয়ে তুমি দেখেছো যে ওটা কেমন গঠনটা, কোন ইউনিট সেলের আন্ডারে আছে, ওটা দেহকেন্দ্রিক। এখন 28 গ্রামের মধ্যে কটা লোহা আছে সেটা আমাদের এই রিলেশন থেকে আগে বের করে নিতে হবে। 56 গ্রামের মধ্যে এত সংখ্যক লোহা আছে, 28 গ্রামের মধ্যে কত হবে? তাহলে তোমার কি পাওয়া গেল? ওটা নাম্বার অফ পার্টিকেলস পাওয়া গেল। 2 নম্বর টার্গেট হচ্ছে যে আমাদের একক কোষের সংখ্যা কত। বিসিসি দেহকেন্দ্রিক, তাহলে একটা ঘরে কয়জন থাকে? বিসিসি মানে একটা ঘরে কয়জন থাকবে? সিম্পল কিউব হলে একটা ঘরে একটা, আর বিসিসি মানে একটা ঘরে কটা কণা, জেড কত বেরিয়েছে? সিম্পলের ক্ষেত্রে জেড 1, বিসিসির ক্ষেত্রে জেড 2, আর এসএসসির ক্ষেত্রে জেড 4 বেরিয়েছে না? তাহলে এটা দেহকেন্দ্রিক বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক না, দেহকেন্দ্রিক। তাহলে একটা কোষে কটা কণা থাকবে? দেহকেন্দ্রিক হলে একটা কোষে দুটো কণা থাকবে না রে বাবা। তাহলে তোমার যদি 10টা কণা থাকে, সে 10টা কণাকে ভরার জন্য কটা ঘর লাগবে? হ্যাঁ, একটা ঘরে দুজন থাকে, 10টা কণা আছে, কটা ঘর লাগবে? 5টা। তাহলে আমরা যখন নাম্বার অফ ইউনিট সেল গণনা করব তখন ফর্মুলা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস। তুমি যে কটা কণা পেলে পার্টিকেলস বাই জেড, আর জেডটা তুমি কি করে পাবে? ওরা বলেই দেবে ক্লাসটা কেমন, বিসিসি না এফসিসি না স্যাম্পল বলে দেবে, সে অনুযায়ী জেডের মান বসাবো। তাহলে এখন একক কোষের সংখ্যা গণনা করতে বলেছে, তো পার একক কোষে যেহেতু বিসিসি এই জন্য দুটো করে থাকে, যে কটা নাম্বার অফ পার্টিকেলস পেলে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে একক কোষের সংখ্যা পেয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেটা কপি করে নাও।
এবার আমরা ক্লাসের ফর্মুলা জানতে যাব। কি জানতে যাব বলো? ফর্মুলা। একটা কোশ্চেন লিখে নাও। একটি একক কোষের প্রান্ত বিন্দুগুলি এ কণা দ্বারা এবং তলের অর্ধেক অংশ বি কণা দ্বারা অধিকৃত থাকে। ক্লাসটির সংকেত লেখো। বলো তো ক্লাস গঠনকারী কণা কে কে আছে? এ আর বি। তাহলে এই যে একক কোষটা গঠন হচ্ছে, একক কোষ থেকে ক্লাস গঠন হচ্ছে, সেই একক কোষের মধ্যে এ আর বি অবস্থান করছে, মানে ক্লাসের মধ্যে কে কে আছে? এ আর বি। তো এ এর সংখ্যা তো বলো তো এ কোন জায়গায় বসে আছে? তো প্রান্ত বিন্দুর সংখ্যা কত? 8টা। আর কন্ট্রিবিউশন কত? 1/8। তাহলে প্রত্যেকটা একক কোষে একটা করে এ আছে। আচ্ছা বি এর সংখ্যা কত? বি কোন জায়গায় বসে আছে? বি তলে আছে, কিন্তু 6টা তলে আছে না 3টে তলে আছে? অর্ধেক তলে বলেছে, মানে যে কটা তল সব কটা তলে নেই, অল্টারনেটিভ তলে আছে। তাহলে কয়টা তলে? প্রত্যেকটা তলের সংখ্যা তাহলে 3টে, যেহেতু অর্ধেক তল বলেছে। আর প্রত্যেকটা তলের জন্য কন্ট্রিবিউশন কত? 1/2। তাহলে এখানে বি এর সংখ্যা হলো 3/2। তাহলে a/b সংখ্যার অনুপাত দিচ্ছি 1:3/2 সমান কত হবে? 2:3। অতএব সংকেত, ক্লাসটার সংকেত a এর সংখ্যা 2 বেরিয়েছে, a এর সংখ্যা 2 বেরিয়েছে, আর b এর সংখ্যা কত বেরিয়েছে? 3। তাই এইভাবে কণাগুলোর পজিশন বলে দেবে, আর কণাগুলোর পজিশন থেকে আমাদের গোটা ক্লাসের গঠনটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বাদিকের গুলো কপি হয়ে গেছে। চলো নেক্সট। এটা হোমওয়ার্ক নাও। এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস গঠন করে। উহার 214 গ্রামে এই মোট কণার সংখ্যা ও বি মোট একক কোষের সংখ্যা গণনা করো। একটি আয়নীয় ক্লাস এবি, যেখানে এ প্লাস আয়নগুলি
বিন্দু ও বি মাইনাস আয়নগুলি দেহ কেন্দ্রে অবস্থান করে। ক্লাসের সংকেত লেখ ক্লাসটির সংকেত নির্ণয় করো। এই দুটো আমার দেখা এখন আমরা প্যাকিং ফ্র্যাকশন ও প্যাকিং এফিসিয়েন্সি করব। দেখো একটা একক কোষের মধ্যে একক কোষ তোমার ঘনাকার হয়, যেহেতু আমরা ঘনাকার নিয়ে আলোচনা করছি। এর মধ্যে তুমি যদি গোল গোল বল ভরো, গোল গোল বল ভরার জন্য তোমার শর্ত হলো হয় কৌণিক বিন্দুতে রাখতে হবে, অথবা কৌণিক বিন্দুর সঙ্গে বডি সেন্টারে, অথবা কৌণিক বিন্দুর সঙ্গে তলের সেন্টারে। তুমি গোল গোল বল যদি ওখানে রাখো, তা পুরো কি ভেতরের ভলিউমটা অকুপাই করবে না কোনো কোনো জায়গা ফাঁকা থাকবে? গোল গোল বল তুমি এর মধ্যে অ্যারেঞ্জ করছো, কিভাবে অ্যারেঞ্জ করতে হবে ওই তিনটে টাইপের। তো বললে কি পুরো ভলিউমটা দখল হয়ে যাবে না ভিতরে ফাঁকা জায়গা থাকবে? তো এই যে আয়তনের ভিতরে যে আয়তন, যেহেতু এটা ঘনাকার বাহুর দৈর্ঘ্য a, তাহলে একক কোষের আয়তন কি হবে? একক কোষের আয়তন তাহলে এটা a কিউ হবে। এবার কণার ব্যাসার্ধ আমরা কি ধরেছিলাম? কণার ব্যাসার্ধ আমরা r ধরেছিলাম। তাহলে কণাগুলো তো স্ফেরিক্যাল, গোলাকার, তাহলে কণার আয়তন কি হবে? কণার আয়তন 4/3 পাই আর কিউব। আর একটা কোষে কয়টা কণা থাকে সেটা z দিয়ে ডিনোট করি, তাহলে মোট কণার আয়তন 4/3 পাই আর কিউব ইনটু z। তাহলে এই আয়তনটা একক কোষের মধ্যে ভরা আছে, আর একক কোষের মোট আয়তন এত। তাহলে তুমি এইটা বড় পাবে না এটা বড় পাবে? এটা a কিউটা বড়, একক কোষের আয়তনটা বেশি আর কণার আয়তন, মোট কণার আয়তনটা কম। তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো, এটাকে ভাগ করো যদি এটা দিয়ে, তাহলে একটা ভগ্নাংশ পাবে না এটাতে নাম পাবে? এটাকে উপরে রেখেছো ছোট রাশিটাকে, আর বড় রাশিটাকে নিচে রেখেছো, ভগ্নাংশ পাবে। সেটাকে আমরা বলি প্যাকিং ফ্র্যাকশন। তার মানে একটা একক কোষের মোট আয়তনে যত অংশ কণা দ্বারা অধিকৃত থাকে সেই আয়তনটাকে, সেই পরিমাণটাকে আমরা কি বলি? প্যাকিং ফ্র্যাকশন। তাহলে একবার সংজ্ঞা হয়ে যাক, একটি একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে সেই অংশটাকে আমরা কি বলি? প্যাকিং ফ্র্যাকশন। তাহলে প্যাকিং ফ্র্যাকশন ইকুয়াল টু মোট কণার আয়তন, মোট কণার আয়তন বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখান থেকে আমরা এর সংজ্ঞাটা রিপ্রেজেন্ট করলাম, আর ওখান থেকে কিভাবে প্যাকিং ফ্র্যাকশন গণনা করতে হবে সেটা দেখলাম। তাহলে উপরে আমরা 4/3 পাই আর কিউব ইনটু z বসাবো, আর নিচে কি বসাবো বলো? a কিউব। তাহলে এবার প্যাকিং এফিসিয়েন্সি, তুমি একে যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে কি শতকরা পাবে না এটা পার্সেন্ট পাবে? 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্ট পাবে। তাহলে প্যাকিং ফ্র্যাকশনকে শতকরা মাত্রায় প্রকাশ করলে যেটা পাই তাকে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বলি। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু মোট আয়তন, মোট কণার আয়তন বাই একক কোষের আয়তন ইনটু 100। তাহলে 4/3 পাই আর কিউব ইনটু z বাই a কিউব ইনটু 100।
এটা প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে সংজ্ঞা শোনা একবার, কোন একক কোষের শতকরা, কোন একক কোষের আয়তনের শতকরা যত অংশ কণা দ্বারা অধিকৃত থাকে, কোন একক কোষের মোট আয়তনের শতকরা যত অংশ কণা দ্বারা অধিকৃত থাকে তাকে আমরা কি বলি, প্যাকিং এফিসিয়েন্সি। এখান থেকে আমাদের অঙ্ক পড়ে এই মোট আয়তনটা বলে দেবে, আর একক কোষের শুধু বাহুর দৈর্ঘ্য বলে দেবে। একক কোষের প্রকৃতি বলবে না, সিম্পল না বিসিসি না এফসিসি, কারণ ডাইরেক্ট বাহু বলে দেবে, আমার আর প্রকৃতি বলার দরকার নেই, প্রকৃতি ওরা জানতে চাইবে। তাহলে আমি মোট আয়তন যদি 4.3 পাই আর কিউব বলে দেয়, একটা কোণার আয়তন যদি বলে দেয় আর প্রান্ত দৈর্ঘ্য বলে দেয়, তোকে কিউব করলে আমরা মোট পরিমাণটা কখনো পাবো না এফিসিয়েন্সি। আর এফিসিয়েন্সির মানটা ওরা বলে দেবে, শুধু আননোন রাশিটা কি ছিল। তাহলে এখান থেকে আমাদের কিভাবে অঙ্কগুলো আসবে এবং কি কি ডেটা চাইবে, এক নম্বর জানতে চাইতে পারে প্যাকিং এফিসিয়েন্সি কত, দুই নম্বর জানতে চাইতে পারে প্রকৃতি, একক কোষের প্রকৃতি সম্পর্কে। তো আমরা প্যাকিং এফিসিয়েন্সি গণনা করার জন্য এই যে মোট আয়তনটা দিয়ে দেবে, মোট আয়তন জেড সহ মোট আয়তন দিয়ে দেবে, আর এখানে এ কিউটাকে এ ফর্মে দিয়ে দেবে। তাহলে মোট আয়তন দিয়ে দিল, এ দিয়ে দিল। তাহলে এখান থেকে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বের করতে পারবো। এবার যখন প্রকৃতি নির্ণয় করতে বলবে, প্রকৃতি বিসিসি না সিম্পল না বিসিসি এফসিসি, তখন তো জেড এর মান আমি আর বসাতে পারছি না, তখন জেড এর মানটা আননোন দেবে, ওরা শুধু বলবে ঘনাকার ক্লাস গঠন করে। তো ঘনাকার মানে সে সিম্পল হতে পারে, বিসিসি হতে পারে, এফসিসি হতে পারে, সেক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির মানটা দিয়ে দেবে। আর কণার ব্যাসার্ধ নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র এ দেওয়া থাকতে পারে। তাহলে এই ফর্মুলায় আমাদের জেডটা শুধু আননোন থাকবে, বাকি সব ডেটা হয় আমি ওদের মধ্যে যে রিলেশন পেয়েছিলাম ওই রিলেশনকে কাজে লাগিয়ে আনতে পারবো, অথবা ডাইরেক্ট এ লাগিয়ে আনতে পারবো। ক্লিয়ার হয়েছে না? হয়নি? কপি করো, এরকম একটা অঙ্ক আমরা করবো এখন। বাদে একটা হয়ে গেছে সবাই। তাহলে একক কোষের প্রকৃতি মানেই কিন্তু জেড এর মান গণনা, না জেড এর মান গণনা। প্যাকিং এফিসিয়েন্সি গণনা। প্যাকিং এফিসিয়েন্সি সমান সিম্পল এর ক্ষেত্রে করছি, তাহলে জেড এর মান কত, জেড সমান সিম্পল এর ক্ষেত্রে করছি জেড সমান 1, বিসিসি এর ক্ষেত্রে করলে জেড সমান 2, এফসিসি এর ক্ষেত্রে করলে জেড সমান 4। তো এর ক্ষেত্রে আমরা জানি যে r ইকুয়াল টু a বাই 2, এর সঙ্গে রিলেশন, তাহলে a সমান কি হবে 2r। এর ক্ষেত্রে আমরা জানি যে r সমান a রুট 3 বাই 4, তাহলে a সমান কি হবে 4r বাই রুট 3। এর ক্ষেত্রে কি জানি যে r সমান a বাই 2 রুট 2, তার মানে a সমান 2 রুট 2r। এবার দেখো এফিসিয়েন্সির ফর্মুলা ছিল কি 4/3 পাই r কিউব ইনটু z বাই a কিউব। এখানে টার্মগুলো কি, r মানে কি, a মানে কি, সব আমাদের ওখানে লেখা হয়েছে। তাহলে 4/3 বাই 7, আর r কিউবের জায়গায় এই জায়গায় r কিউব বসাবো, তাহলে r কিউব লিখলাম। সিম্পল z এর জন্য কত লিখবো বলো, সিম্পল এর জন্য z এর মান 1, তাহলে 1 লিখে দিলাম।
আর a কিউব সিম্পলের জন্য a মানে 2r, তাহলে 2r কিউব। এটা আমাদের ভগ্নাংশ, এটা আমরা এফিসিয়েন্সি বের করছি, তো 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তো এই মানটা পাওয়া যাবে 52.4%। আর কেটে যাবে। তাহলে এখন বিসিসির জন্য যদি আমরা প্যাকিং এফিসিয়েন্সি গণনা করি, ফর্মুলা লিখব না, 4/3 পাই আর কিউব ইনটু জেড এর মান কত বসাবো বলো? জেড এর মান 2 বসাবো। আর এই কিউবের জায়গায় আমরা কি বসাবো? এই কিউবের জায়গায় 4r/√3 ইনটু 100, এই মানটা আমাদের বেরোবে 68%। এবার দেখো এফসিসি এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বসাবো প্যাকিং এফিসিয়েন্সি সমান 4/3 পাই আর কিউব ইনটু জেড এর মান কত? 4, জেড এর মান 4 বসালাম। আর নিচে a কিউব মানে কত? 2√2r কিউব। তাহলে এখানে এটা আমাদের বেরোবে 74%। তাহলে আমরা মুখস্থ রাখবো যে প্যাকিং এফিসিয়েন্সি সিম্পল কিউবের ক্ষেত্রে কত বেরোবে? 52.4%। মুখস্থ রাখতে হবে এগুলো। আর এটা 68% আর এটা গুড। এবার এই যে অঙ্কটা আমরা করব, অঙ্ক করার সময় একক কোষের যখন প্রকৃতি বের করতে বলবে, কিভাবে প্রকৃতিটা বের করতে বলবে, তোমার মোট আয়তন দিয়ে দেবে, জেড সহ আয়তন, মোট আয়তন বললে জেড সহ আয়তন, আর একটা কোণার আয়তন বললে জেড বিহীন আয়তন। যাই হোক মোট আয়তন দিয়ে দেবে আর একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে। তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে আমরা a কিউব করলেই একক কোষের আয়তন পেলাম আর মোট আয়তন দেওয়া থাকবে। তাহলে ওখান থেকে আমাদের 100 দিয়ে গুণ করলে একটা মান পাওয়া যাবে। তো সেটা কার সঙ্গে ম্যাচ করছে, সেটা 52.4 না 68 না 74%, সেই অনুযায়ী আমরা একক কোষটাকে চিনে নেব। যদি 68% বেরোয় তা আমরা বলবো যে একক কোষটা বিসিসি দেহকেন্দ্রিক, আর তখন আমরা একক কোষে কণার সংখ্যা 0 পেয়ে যাব, কারণ দেহকেন্দ্রিক মানে জেড এর মান 2। নেক্সট কপি করে নাও। এই একক কোষের প্রকৃতি কেমন ভাবে বের করতে হয় সে অনুযায়ী আমরা অঙ্ক দিচ্ছি, লিখে নাও। একটি ঘনাকার ক্লাসে একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.408 ন্যানোমিটার এবং কণা দ্বারা অধিকৃত মোট আয়তন 5.01 into 10 to the power minus 30 সেমি-কিউব হলে একক কোষের প্রকৃতি একক কোষের কণার সংখ্যা গণনা করো। বাদিকে পুরো লেখা হয়ে গেছে সবাই? দেখো এই টাইপের অঙ্ক আমরা এবার ফেস করব। তো তোমার ঘনাকার ক্লাস বলা আছে, তো সিম্পল কিউব কি বিসিসি কি এফসিসি তুমি জানো না, শুধু কিউবিক্যাল জানো। এবার ওখানে একক কোষের বাহুর দৈর্ঘ্য এজ লেন্থ দেওয়া আছে a সমান, তো আমরা এটা জানি
যে 1 ন্যানোমিটার সেমিতে করলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেমি 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেমি আর 1 পিকোমিটার 10 to the power minus 10 সেমি আর 1 ফেমটোমিটার FM 10 to the power minus 13 সেমি। এই ডেটাগুলো আমরা একটু মুখস্থ রাখবো কারণ আমাদের প্রত্যেকটা ইউনিটকে একই মিনিটে ফেলতে হবে। চলো খেয়াল করি, এখানে আমাদের আয়তনটা দেওয়া আছে সেমিতে, আমরা এটাকে সেমিতে নিয়ে যাব। a সমান কত 0.408 ইনটু 10 to the power বলো মাইনাস 7 সেমি। এবার মোট আয়তন তো কি একটা কণার আয়তন না মোট কণার আয়তন দিয়েছে? গুড, তাহলে 4 এ 3 পাই r কিউব ইনটু z, এই মানটা দেওয়া আছে কত 5.01 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 সেমি কিউব। বলেছে একক কোষের প্রকৃতি, তাহলে আমাদের এফিসিয়েন্সি বের করলে কত মান বের হচ্ছে সেটা পাওয়া যাবে। তো প্যাকিং এফিসিয়েন্সি সমান আমরা পেয়েছিলাম যে মোট আয়তন বাই a কিউব ইনটু 100। তো মোট আয়তনটা আমাদের কত দেওয়া আছে 5.01 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 আর a কিউব কত আছে এখানে 0.408 a কিউব ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 a কিউব ইনটু 100। এবার ক্যালকুলেট করে দেখো যে এটার মান 68% বের হয় না 74% বের হয় না 52.4% বের হয়। তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম কত বের হয়, তাহলে সেই অনুযায়ী তোমরা কি বলবে প্রকৃতি বলবে, আর সেই অনুযায়ী যা প্রকৃতি হবে সেটা কণার সংখ্যাও বেরিয়ে যাবে। এটা হোমওয়ার্ক দিলাম, এখান থেকে কত পার্সেন্ট বের হচ্ছে সেই অনুযায়ী তোমরা এ নম্বর প্রকৃতি কি সেটা বলবে আর বি নম্বর যে সমান কত এটা বলবে। নেক্সট ডেটাগুলো বলো। আচ্ছা ডেটাগুলো লেখা হয়ে গেছে বা দেখি ডেটাগুলো। ওকে আচ্ছা টাইম শেষ আমাদের নাকি? ঠিক আছে, আজকে বিজ্ঞান থাকলো, এর পরের দিন আমরা ডেনসিটি পড়বো ইনশাআল্লাহ। সবাই ডেনসিটি হেডিং করো। আসসালামু আলাইকুম।